প্রাচীন ভারতের ইতিহাসে তো অনেক বড় বড় ঘটনা ঘটেছে তাই না? কিন্তু তার মধ্যে এমন কিছু মুহূর্ত ছিল যেগুলো ছিল এক কথায় গেম চেঞ্জার। এগুলো শুধু ইতিহাসকেই পাল্টে দেয়নি, বরং ভবিষ্যতের ভিতটাও তৈরি করে দিয়েছিল। আচ্ছা, কৃষি আবিষ্কার থেকে শুরু করে একটা সম্পূর্ণ নতুন নৈতিকতার জন্ম। চলুন আজ আমরা ভারতের ঠিক সেই রকম 5টি যুগান্তকারী লাফের গল্প শুনি, যেগুলো তার আজকের পরিচয় তৈরি করেছে। তো এই হলো আমাদের আজকের রোড ম্যাপ। আমরা একদম শুরু থেকে দেখব মানে কিভাবে পাথরের যুগ থেকে প্রথম বসতি তৈরি হলো। তারপর দেখব সিন্ধু উপত্যকার সেই অবিশ্বাস্য নগর সভ্যতা। এরপরেই আসবে লোহা, যা সমাজকে আমূল বদলে দিয়েছিল, জন্ম দিয়েছিল নতুন রাজ্যের আর নতুন দর্শনের। আর হ্যাঁ, তারপর আমরা দেখব কিভাবে একটা যুদ্ধ জন্ম দিয়েছিল এক নতুন নীতির। আর সবশেষে ভারতের সেই বিখ্যাত স্বর্ণযুগের গল্প। আমাদের এই গল্পের শুরুটা কিন্তু লক্ষ লক্ষ বছর আগে। ভাবুন তো একবার, তখনকার জীবনযাত্রা ছিল শুধুই শিকার করা আর খাবার জোগাড় করে দিন কাটানো। কিন্তু আসল বিপ্লবটা ঘটল ঠিক তখন, যখন মানুষ একটা সহজ কিন্তু যুগান্তকারী জিনিস বুঝতে পারল, যে এক জায়গার থিতু হয়ে ফসল ফলানো আসলে যাযাবর জীবনের চেয়ে অনেক বেশি নিরাপদ। আর এই ছোট্ট উপলব্ধিটাই ছিল সভ্যতার দিকে প্রথম সবচেয়ে বড় লাফটা। এই টাইমলাইনটা একবার দেখুন, কি বিশাল একটা সময়, তাই না? লক্ষ লক্ষ বছর ধরে পরিবর্তনটা ছিল খুব ধীর গতির। কিন্তু তারপর প্রায় ৭,০০০ খ্রিস্টপূর্বাব্দে এসে হঠাৎ করেই যেন সবকিছু বদলে গেল। কৃষির আবিষ্কার, যাকে আমরা নব্যপ্রস্তর বিপ্লব বলি, সেটা শুধু খাবারের জোগানই দেয়নি, তার চেয়েও বড় কথা হলো এটা মানুষকে প্রথমবার ভবিষ্যতের কথা ভাবার সুযোগ করে দিল। যাযাবর জীবন ছেড়ে স্থায়ী গ্রামের পত্তন হলো। ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। দেখুন কিভাবে কয়েকটা ছোট ছোট আবিষ্কার একসঙ্গে মিলে একটা বিশাল পরিবর্তন নিয়ে এলো। যেমন ধরুন, কৃষি থেকে পাওয়া গেল প্রয়োজনের চেয়ে বেশি ফসল, কিন্তু সেটা জমিয়ে রাখা হবে কিভাবে? তার জন্য এলো মৃৎপাত্র। আর বুর্জাহোমের মতো জায়গায় স্থায়ী ঘরবাড়ি তৈরি হওয়ায় একটা স্থিতিশীল সমাজ গড়ে উঠল। এই তিনটে জিনিস যখন একসাথে হলো, তখনই কিন্তু পরবর্তী মহান সভ্যতার জন্য স্টেজটা একদম রেডি হয়ে গেল। আর এই ছোট ছোট গ্রামগুলো থেকেই একসময় সিন্ধু উপত্যকায় জন্ম নিল বিশ্বের অন্যতম প্রাচীন আর অবিশ্বাস্য রকম উন্নত এক নগর সভ্যতা। ওদের নগর পরিকল্পনা দেখলে অবাক হতে হয়। মানে ভাবা যায়, আজ থেকে প্রায় ৪,৫০০ বছর আগে ওদের শহরগুলোর রাস্তা ছিল একদম নিখুঁত জ্যামেটিক ডিজাইনে তৈরি। প্রত্যেকটা বাড়িতে ছিল নিজস্ব ড্রেনেজ সিস্টেম, যা আবার ঢাকা থাকত। শুধু তাই না, ব্যবসা বাণিজ্যের জন্য ওরা ১৬র গুণিতকে একটা স্ট্যান্ডার্ড ওজন পদ্ধতিও ব্যবহার করত। সে যুগের তুলনায় এটা ছিল এক কথায় অসাধারণ ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, ওদের ধর্ম বা আধ্যাত্মিক জীবনটা কিন্তু বেশ রহস্যময়। মানে কোনো বড় মন্দির বা উপাসনালয়ের চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু তার বদলে পাওয়া গেছে পশুপতি শিলের মতো জিনিস, যাকে অনেকে শিবের আদিরূপ বলে মনে করেন। আবার ধরুন, ব্রোঞ্জের তৈরি সেই বিখ্যাত ডান্সিং গার্ল মূর্তিটা। এই শিল্পকর্মগুলোই ওদের বিশ্বাস আর শিল্পচর্চার গভীরতার একটা আভাস দেয়। কিন্তু সবচেয়ে বড় আশ্চর্যের ব্যাপার কি জানেন? এত উন্নত একটা সভ্যতা হঠাৎ করে যেন হারিয়ে গেল। কেন? এর পেছনে অনেকগুলো থিওরি আছে। কেউ বলেন জলবায়ু পরিবর্তন, কেউ বলেন নদীর গতিপথ বদলে যাওয়া। কিন্তু সত্যিটা কি, তা আজও ইতিহাসের একটা বিরাট রহস্য। আচ্ছা, এবার চলুন আমরা পরের ধাপে যাই, যেখানে একটা নতুন ধাতু আর কিছু নতুন চিন্তাভাবনা গাঙ্গেয় সমভূমির সমাজকে একদম নতুন করে গড়ে তুলেছিল। এই স্লাইডটা কিন্তু একটা বিশাল পরিবর্তনের গল্প বলছে। একদিকে দেখুন, শুরুর দিকের বৈদিক যুগ ছিল মূলত পশুপালনের উপর নির্ভরশীল, আর অন্যদিকে পরের দিকের বৈদিক যুগে অর্থনীতি হয়ে গেল পুরোপুরি কৃষি নির্ভর। আর এই বিরাট পরিবর্তনের পেছনে নায়কটাকে জানেন? একটাই জিনিস, লোহা বা কৃষ্ণ আয়স। লোহার লাঙল দিয়ে জঙ্গল পরিষ্কার করে চাষের জমি বাড়ানো গেল, আর তার ফলেই জন্ম নিল বড় বড় রাজ্য আর আরও জটিল একটা সমাজ ব্যবস্থা। তো এই যে কৃষিতে এত উদ্বৃত্ত এলো, তার ফল কি হলো? ছোট ছোট জনপদগুলো মিলেমিশে খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ শতকের মধ্যে ভারত জুড়ে তৈরি হলো ১৬টা বড় বড় রাজ্য। এগুলোকেই বলা হয় মহাজনপদ। আর এদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে শেষ পর্যন্ত মগধই কিন্তু বাকি সবাইকে টপকে সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছিল। এই যে এত সামাজিক আর রাজনৈতিক পরিবর্তন ঘটছে, তার মাঝখানে কিন্তু সাধারণ মানুষ বৈদিক যুগের জটিল সব যজ্ঞ আর কঠোর বর্ণপ্রথায় হাঁপিয়ে উঠেছিল। ঠিক এই সময়েই একটা শূন্যতা তৈরি হয়, আর সেই শূন্যতা পূরণ করতেই এগিয়ে আসে জৈন ধর্ম আর বৌদ্ধ ধর্মের মতো নতুন দর্শন। এই ধর্মগুলো জাতিবর্ণের ঊর্ধ্বে উঠে প্রত্যেক মানুষকে ব্যক্তিগত মুক্তির একটা নতুন সহজ পথ দেখিয়েছিল। এই যে এতগুলো রাজ্য নিজেদের মধ্যে লড়াই করছিল, এদের সবাইকে শীঘ্রই এক ছাদার তলায় নিয়ে আসা হবে। আর এটাই ছিল ভারতের পরবর্তী বড় পদক্ষেপ, দেশের প্রথম মহান সাম্রাজ্যের উত্থান। ইতিহাসে কিছু তারিখ থাকে,
যেগুলো সব কিছু বদলে দেয় 261 খ্রিস্টপূর্বাব্দ ঠিক তেমনই একটা তারিখ এই বছরেই মৌর্য সম্রাট অশোক কলিঙ্গের সঙ্গে এক ভয়ঙ্কর যুদ্ধ করেছিলেন আর সেই যুদ্ধের ফল শুধু ভারতের নয় বলা যায় গোটা বিশ্বের ইতিহাসকেই প্রভাবিত করেছিল যুদ্ধের ওই ভয়াবহতা লক্ষ লক্ষ মানুষের মৃত্যু এই সব কিছু দেখে সম্রাট অশোকের ভেতরে একটা গভীর পরিবর্তন এলো তিনি তলোয়ার দিয়ে জয় করার নীতিটাই পুরোপুরি ত্যাগ করলেন আর শুরু করলেন এক নতুন ধরনের বিজয়ের পথ এই পরিবর্তনেরই ফল ছিল তার ধম্মনীতি। দেখুন, এটা কিন্তু কোনো নির্দিষ্ট ধর্ম ছিল না, এটা ছিল একটা নৈতিক আইন, একটা কোড অফ কন্ডাক্ট। এর মূল কথাই ছিল অহিংসা, গুরুজনদের প্রতি সম্মান আর সব ধর্মের প্রতি সহনশীলতা। আর এই বার্তাটা যাতে সাম্রাজ্যের সবখানে পৌঁছে যায় তার জন্য তিনি ধম্ম মহামাত্র নামে বিশেষ কর্মকর্তাও নিয়োগ করেছিলেন। এর মানে হল অশোকের সাম্রাজ্য আর অস্ত্রের জোরে চলত না, চলত নৈতিকতার জোরে। আর তার এই অহিংসা, শ্রদ্ধা আর সহনশীলতার বার্তাগুলো তিনি পাহাড়ের গায়ে আর পাথরের স্তম্ভে খোদাই করে রেখে গেছেন, যেগুলো আজও টিকে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হল সারনাথের সেই লায়ন ক্যাপিটাল, যেটা ছিল তার ধর্মের প্রতীক, সেটাই আজ স্বাধীন ভারতের রাষ্ট্রীয় প্রতীক। এরপর বেশ কয়েক শতাব্দী কেটে গেল। তারপর গুপ্ত সাম্রাজ্যের হাত ধরে ভারত তার ইতিহাসের পরবর্তী বড় লাফটা দিল। এটা ছিল এমন একটা যুগ, জ্ঞান, বিজ্ঞান আর সমৃদ্ধিতে যার কোনো তুলনা হয় না। গুপ্তবংশে কিন্তু একের পর এক অসাধারণ শাসক এসেছিলেন। একদিকে যেমন ছিলেন সমুদ্রগুপ্তের মতো দিগ্বিজয়ী যোদ্ধা, যাকে ভারতের নেপোলিয়ান বলা হয়, তেমনি আবার ছিলেন প্রথম কুমারগুপ্তের মতো দূরদর্শী রাজা, যিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের মতো জ্ঞান চর্চার কেন্দ্র তৈরি করেছিলেন। আসলে এই সামরিক শক্তি আর জ্ঞানের প্রতি ভালোবাসার মেলবন্ধনই গুপ্তযুগকে এতটা স্পেশাল করে তুলেছিল। আর ঠিক এই কারণে এই যুগটাকে সুবর্ণ যুগ বা গোল্ডেন এজ বলা হয়। এটা ছিল এক কথায় জ্ঞানের বিস্ফোরণ। ভাবুন একবার, একদিকে আর্যভট্ট বলছেন যে পৃথিবী নিজের অক্ষের উপর ঘুরছে, আবার পাইয়ের মানও গণনা করছেন। অন্যদিকে দিল্লির মেহরৌলিতে এমন একটা লোহার স্তম্ভ তৈরি হচ্ছে যা ১৬০০ বছর পরেও একটুও মরচে ধরেনি। মানে অ্যাস্ট্রোনমি, লিটারেচার, মেটালার্জি সব দিকেই ভারত তখন শিখরে পৌঁছেছিল। এই সময়ের সাহিত্যের কথা তো না বললেই নয়। মহাকবি কালিদাসের মতো কিংবদন্তীরা তাদের লেখায় মানুষের আবেগ, প্রকৃতি আর দর্শনকে এমনভাবে মিশিয়েছিলেন যে আজও আমাদের মুগ্ধ করে। ওনার লেখাগুলো ছিল গুপ্ত যুগের সৃজনশীলতার সেরা উদাহরণ। অবশ্য কোনো সাম্রাজ্যই চিরস্থায়ী নয়। গুপ্ত সাম্রাজ্যেরও পতন হয়েছিল, কিন্তু তাদের জ্বালিয়ে যাওয়া জ্ঞানের আলোটা কিন্তু নেভেনি। তাদের গণিত, জ্যোতির্বিদ্যা, সাহিত্য এই সব কিছুর জ্ঞান শুধু ভারতেই সীমাবদ্ধ থাকেনি, আরবদের হাত ধরে পৌঁছে গিয়েছিল ইউরোপ পর্যন্ত। আর এখানেই আমাদের শেষ প্রশ্নটা এসে যায়, একটা সাম্রাজ্য হয়তো শেষ হয়ে যায়, কিন্তু তার রেখে যাওয়া জ্ঞান কিভাবে চিরকাল ভবিষ্যৎকে পথ দেখায়।